বাংলাদেশে অনেক ডোবাডোবি আছে বা অপরিত্যক্ত পুকুর আছে যেখানে মাছ চাষও করে না, কিছুই করে না, সেখানে আপনি ঘাস চাষ করে একটা দুইটা গরু যে কেউ পালতে পারবে। সেজন্য আমাদের আসলে এরকম পরিত্যক্ত পুকুরে যাতে ঘাস চাষ করতে পারে মানুষ, এটা আমাদের শুধু মানুষকে দেখানো। আমাদের এখানে যারা হাইব্রিড থেকে শুরু করে লাল পাকচং, জার্মান হোয়াইট, অজানা হাইব্রিড শুরু করে সব ধরনের একেবারে সব ধরনের ঘাসই আমাদের কাছে আছে। প্রথমত গরু এটা কেমন খাবে সেই প্রশ্নে আসি আমরা। ঘাসটা দেখেন, এটা কিন্তু একটা ম্যাসুইট একটা ঘাস। এই ঘাসটা কিন্তু অনেক নরম। আচ্ছা, হ্যাঁ দেখেন আমার হাতের সাহায্যে এটা ভেঙে যাইতেছে। ঘাসটা খুবই নরম, গরু খুবই খাবে। আমাদের এই ঘাসটা কেন করা, হ্যাঁ দেখেন আমাদের এখানে হাঁটু পানি, এখানে এই জমি যাদের আছে তারা কিন্তু আপনার বা কোমর পানি, তারা কিন্তু আপনার যারা ঘাস চাষ করতে পারবে না, তারা কিন্তু নেপিয়ার পাকচং ঘাস চাষ করতে পারবে না, তারা কিন্তু জমির ঘাস চাষ করতে পারবে না, হ্যাঁ তারা লাল পাকচং ঘাস চাষ করতে পারবে না। তাদের কিন্তু অপশন একটাই, এই অজানা হাইব্রিড। ফলন দেখেন আমরা এখানে দেখতেছি, দেখেন কি পরিমাণ ফলন, এটা আমরা নিজেরাই দেখতেছি বা আপনারাও দেখতেছেন, দর্শকরাও দেখতেছে। এবং শিকড়ের সাইডটা দেখলেও বুঝতে পারবেন যে এটা আসলে কোনটা নিচ সাইড। এই পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে এবং মাথায় এতটুকু জাগনা রাখতে হবে। যে আমি দেখাই দিতেছি আপনাদের, এই দেখেন এটা আসলে গরুর থেকে ছাগলের জন্য ভালো হবে। ছাগল যেহেতু ছোট প্রাণী, খাবার কম লাগবে, সেই হিসাবে জার্মান ঘাসটা ছাগলের জন্য ঠিক আছে, আর গরুর জন্য অজানা হাইব্রিডটা ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এনে কি করতেছেন? এখানে যে মাছের খাবার দিতেছিলাম। মাছকে খাওয়াচ্ছেন? হায় মাশাআল্লাহ। কি মাছ এখানে? আমার এখানে আছে শিং মাছ এবং কই মাছ। শিং মাছ এবং কই মাছ। কই মাছ আমার খুব প্রিয় একটা মাছ। জি জি, এখানে অসাধারণ অনেক সুন্দর মাছ হয়েছে। এখানে আমরা খাবারগুলো দিতেছি, ফিট খাবার। এখানে আবার দেখতেছি জঙ্গল, এটা কি জঙ্গল নাকি? আসলে এটা জঙ্গল না, এটা আমাদের যে অজানা হাইব্রিড যে ঘাসটা, সেই ঘাসটা আমাদের পুকুরে চাষ করা আর কি, মাছ এবং ঘাস একসাথে দুইটা দেওয়া। আচ্ছা, আমি আরো দেখছি যে আমাদের দেশে গ্রাম অঞ্চলে পুকুরের মধ্যে এরকম কিছু ঘাস হয়, আমি ভাবছি ওগুলা। না না না, এটা হচ্ছে অজানা হাইব্রিড। এটা হচ্ছে অজানা হাইব্রিড। জি জি জি, এটা অজানা হাইব্রিড। এটা আমাদের মাঠেও করা আছে। আমাদের পুকুরের মধ্যে ঘাস চাষ সম্ভব? পুকুর কেন, নদীতেও ঘাস চাষ করা সম্ভব। সেটা আপনার পানির সাথে পাল্লা দিয়ে ঘাসগুলো বড় হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার নদীতেও ঘাস চাষ করা সম্ভব। এটা কয় ফিট পানি এখানে? এখানে আমাদের প্রায় 10 ফিট উপরে পানি আছে। সুবহানাল্লাহ, 10 ফিট পানিতে ঘাস চাষ হচ্ছে, সাথে মাছও চাষ হচ্ছে। হ্যাঁ মাছও চাষ হচ্ছে এখানে। 20 ফিট পানিতেও আপনার হবে এটা ঘাস, সমস্যা নেই। 20 ফিট পানিতে ঘাস, হ্যাঁ, এবং 12 মাস পানিতেও হবে এবং 12 মাস শুকনাতেও হবে, সব জায়গাতে হবে। শুকনা, ভেজা, পানি, বন্যা কোনো প্রবলেম নাই? কোনো প্রবলেম নাই। এটা এমন একটি ঘাস সব জায়গার জন্য এটা উপযোগী। এটার নাম তাহলে অজানা ঘাস কেন? এটা আসলে আমাদের একটি বাংলাদেশে একটি ঘাস, যে যখন এই ঘাসটা আপনি ভিন্ন ভিন্ন জন ভিন্ন ভিন্ন মত দিছিল, এক একজন এক এক নাম দিয়েছিল, সেজন্য কোনো একটা নাম নির্দিষ্ট না করে এরা ভিন্ন একটা নাম দিয়েছে যে অজানা হাইব্রিড ঘাস, যেটা নামটাই অজানা। অজানা থেকে অজানা নামটা কোন হয়েছে আর কি এভাবে। তো মনির ভাই, আসলে আমি মূলত আপনার এখানে আসছিলাম হচ্ছে আপনার কাছ থেকে আমি কিছু ছাগল সংগ্রহ করব, কারণ আমি তো ছাদ খামার করতেছি, আপনি জানেন। জি জি জি। তো সেজন্য কিন্তু আসার পরেই আপনার এই ব্যাপক আয়োজন দেখে আমার কাছে মনে হয়েছে যে না, আমার একটা প্রতিবেদন এখান থেকে করে নেওয়া উচিত আমার দর্শকদের জন্য। আচ্ছা, যে সুবিশাল পরিকল্পনা বা এত পরিকল্পিত একটা বিশাল বড় ঘাস চাষ প্রকল্প, জি জি জি, আমার মনে হয় বাংলাদেশে খুব কমই আছে। হ্যাঁ, আমার টোটালি ইনশাআল্লাহ এই পর্যন্ত প্রায় 45 থেকে 50 বিঘার মধ্যে আমাদের ঘাসের প্রজেক্টগুলো তৈরি করা আছে বিভিন্ন জাতের। এর মধ্যে আমরা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেল প্রতিবেদন দিয়েছি আমরা অলরেডি। আমাদের এখানে যারা হাইব্রিড থেকে শুরু করে লাল পাকচং, জার্মান হোয়াইট, অজানা হাইব্রিড শুরু করে সব ধরনের একেবারে সব ধরনের ঘাসই আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা, আমাদেরকে মাঝে মাঝে ডাইকেন, আমাদের তো জানাই ছিল না যে এখানে এত বড় একটা ঘাসের প্রকল্প আছে। হ্যাঁ, আসলে আপনার ঘাস প্রকল্পের দিকে যাই। হ্যাঁ চলেন চলেন যাই, আমি একটু খাওয়াই দেখি। হ্যাঁ দেন দেন, খাবার দেন। দর্শক আপনারা খাওয়াবেন? ওনারা আসলে ওনাদেরকেও দিয়ে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। কি বলেন ভাই, এটা তো অনেক বড় বড় কই মাছ। হ্যাঁ, এখানে কই এবং শিং মাছ আমরা দিয়েছি। এবং আমাদের শুধু একটাই মানুষকে ভয় থেকে বের করা না, যেখানে 5-6 মাস পানি থাকে, হাওড় অঞ্চল বা বিল অঞ্চল, সেখানে ঘাসটা হয় কিনা সেটা আমরা দেখানোর জন্য, মানুষ যাতে কনফিউজ না হয়, আমরা এই পুকুরের মধ্যে ঘাসটা করছি। মাছ যেহেতু এখানে টিকে থাকবে, তাহলে এখানে 12 মাস পানি থাকবে, আর এই 12 মাস পানিতে ঘাস টিকে থাকবে। সেই জন্য আমাদের এখানে স্যাম্পল স্বরূপ কিছু ঘাস করা আর কি। এই মাছ কি ঘাস খায় নাকি? না, মাছে তো ঘাস খাবে না, আমরা মাছকে ফিট খাওয়াচ্ছি। মানে আপনার একই পুকুরে ঘাস চাষ করে আপনার হয়তো দেখা গেছে অনেক বাংলাদেশে অনেক ডোবাডোবি আছে বা অপরিত্যক্ত পুকুর আছে যেখানে মাছ চাষও করে না, কিছুই করে না, সেখানে আপনার ঘাস চাষ করে একটা দুইটা গরু যে কেউ পালতে পারবে। সেজন্য আমাদের আসলে এরকম পরিত্যক্ত পুকুরে যাতে ঘাস চাষ করতে পারে মানুষ, এটা আমাদের শুধু মানুষকে দেখানো, মানে সবাইকে এটা বোঝানো, এর জন্য আমাদের এটা করা হয়। মাশাআল্লাহ, আসলে কোন জায়গায় ফেলনা না, হচ্ছে যে 200 গ্রাম হয়ে গেছে। এখানে আপনার 200 গ্রামের আপও আছে, প্রায় 500 গ্রাম সাইজের মাছও আছে, কই মাছই। হ্যাঁ, আপনার আমরা আসলে এটা বোঝানো যে এটা আমাদের এটা কিন্তু স্পেশাল কোনো পুকুর না, এটা পরিত্যক্ত পুকুর, চতুর্দিকে গাছপালা ছায়া। হ্যাঁ, যে পুকুরটাও ফেলনা না, এখানে আমরা মাছও করতে পারতেছি, ঘাসও করতেছি, এটা আমাদের শুধু দেখানোর জন্য এটা করা। তার মানে আমরা যদি চাই আমাদের বাড়ির আশেপাশে যে ডোবাগুলো পড়ে আছে, কচুরিপানা পরিষ্কার করে আমরা সেখানে ঘাস চাষ করতে পারি। অবশ্যই অবশ্যই, সেখানে আমরা ঘাস চাষ করে একটা দুইটা গরু একেবারে ইজিলি পালতে পারবো। সুবহানাল্লাহ, খুব ভালো। চলেন ঘাস প্রজেক্ট চলেন যাই। দর্শক, ছাগল কিনতে আইসা আমি পাগল হয়ে গেছি। ঘাসের প্রকল্প দেখতে চাইছিলাম,
মনির ভাই আমার জলে নামাই দিছে, হাঁটু জলে দাঁড়ায় আছি। এটা কি হলো ভাই? মনির ভাই আমি আপনার জন্য হাঁটু পানিতে নামছি। হ্যাঁ, হাঁটু পানিতে নামার একটাই কারণ, যেহেতু আপনার ছাগলকে তো ঘাস খাওয়াইতে হবে। কি ঘাস চাষ করবেন? যদি আপনি নিচু অঞ্চল হয়ে থাকে বা আপনার যদি নিচু জমি হয়ে থাকে, সেখানে তো আপনার ছাগলের তো মেন খাবার ঘাস, তাহলে সেই ঘাসটা তো আপনার চাষ করতে হবে। এবং চাষ করতে হলে আপনি কি ঘাস চাষ করে সেই অভিজ্ঞতাটা আপনি নিতে হবে। হ্যাঁ, সেই জন্য আমরা আপনি এই ঘাসটা পানিতে হবে, শুকনাতে হবে, এই জন্য আপনাকে আমরা পানিতে নামাই নিয়ে আসছি। যেহেতু ছাগল পালবেন 2-4টা, ঠিক আছে, সেহেতু ছাগলকে ঘাস খাওয়াইতে হবে, শুধু দানাদার খাবার দেওয়া ছাগল পালা যাবে না, কোনোদিনও সম্ভব না। আমি আপনার জন্য হাঁটু পানিতে নামছি, আপনি আমার জন্য গলা পানিতে নামবেন। আপনি আমার ভালো ঘাস দিবেন, আপনি আমার ভালো জাতের ছাগল দিবেন। অবশ্যই অবশ্যই ভালো মানের ছাগল পাবেন ইনশাআল্লাহ, ভালো মানের কাটিংও পাবেন। শুধু আপনি না, আপনার দর্শকরাও পাবেন ইনশাআল্লাহ, সবাই পাবে ইনশাআল্লাহ। দর্শক, তাহলে আপনাদের জন্য হাঁটু পানিতে নামছি, এবার আপনারা গলা পানিতে নামেন, দেখেন ভিডিও। তো এটা হচ্ছে আমাদের সামনে যে ঘাসটা আছে, এটা হচ্ছে অজানা ঘাস, অজানা হাইব্রিড ঘাস, অজানা হাইব্রিড ঘাস, মানে অজানার পরের ভার্সন। জি জি জি। হ্যাঁ, যেমন আমরা এতদিনে শুধুমাত্র অকটেন দিয়ে গাড়ি চালাইছি, সিএনজি দিয়ে গাড়ি চালাইছি, এখন হাইব্রিড ভার্সন চলে আসছে, ব্যাটারিতে গাড়ি চলে। জি জি জি। হ্যাঁ, এটা এরকম আপডেট ভার্সন হাইব্রিড। জি জি। অজানা, অজানা, জি জি। আচ্ছা, অজানা হাইব্রিড এটা গরুর জন্য কতটা স্বাস্থ্যকর, কিংবা গরুর জন্য কতটা পুষ্টি বা প্রোটিন সোর্স কতটুকু? আসলে এটা প্রোটিন সোর্স, আমি আপনাকে প্রথমে একটা ঘাস কেটে দেখাই। প্রথমত গরু এটা কেমন খাবে সেই প্রশ্নে আসি আমরা। ঘাসটা দেখেন, এটা কিন্তু একটা ম্যাসুইট একটা ঘাস। এই ঘাসটা কিন্তু অনেক নরম। আচ্ছা, হ্যাঁ, দেখেন আমার হাতের সাহায্যে এটা ভেঙে যাইতেছে, ঘাসটা খুবই নরম, গরু খুবই খাবে। হ্যাঁ, যেহেতু এটা আপনার পর্যাপ্ত খাবে, যেহেতু এটা নরম ঘাস। হ্যাঁ, নরম, সেটা শক্ত না না ভাই, এটা আমি দেখেন, আমি আপনাকে আরেকটা কেটে দেখাই, আরেকটা মোটা একটা ঘাস কেটে দেখাই। এই যে অনেক মোটা। হ্যাঁ, এই ঘাস কিন্তু আপনার অনেক নরম, এই দেখেন, এই যে, হ্যাঁ, আপনার হাতের সাহায্যে কিন্তু ভেঙে যাচ্ছে। এটা প্রাপ্তবয়স্ক ঘাস, এটা প্রাপ্তবয়স্ক, এগুলো কাটিং উপযোগী। দেখেন পাতা হলুদ হয়ে গেছে, এটা কাটিং উপযোগী ঘাস। আচ্ছা, এটা নরম, গরুতে পর্যাপ্ত খাবে। তাহলে যেহেতু এটা গরুতে পর্যাপ্ত খাবে, অবশ্যই গরুর উপকার আসবে। এবং এটার প্রোটিন লেভেল আছে প্রায় 12%। আপনি 10 থেকে 12% প্রোটিন লেভেল। এটা সময় ভেদে আপনার অল্প, আপনার 40 থেকে 45 দিনের মধ্যে এটা প্রোটিন লেভেল ভালো থাকে। যখন একটু বয়স বেশি হয়ে যায়, তখন প্রোটিন লেভেলটা প্রত্যেকটা ঘাসেরই কমে বাড়ে। তো সেই ক্ষেত্রে আমরা এটা 12% প্রোটিন ধরে নিতে পারি, যে 12% প্রোটিন আমরা এর থেকে পাবো। আর এই ঘাসটা আপনার ফলনে তো দেখতেছেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ, এটা পানির ভিতরে, কিন্তু আমরা কিন্তু হাঁটু পানিতে সেম। হ্যাঁ, আমরা কিন্তু ঘাসের প্লটের ভিতরে ঢুকতে পাই নাই, সেম সমপরিমাণ পানি। দেখেন পানিতে কত সুন্দর এটা টিকে আছে। এখানে যেহেতু হাঁটু পানি, এটা কিন্তু 1-2 দিনের পানি থাকবে না, প্রায় 3-4 মাস পানি থাকবে। সেই 3-4 মাস পানিতে এটা টিকে রয়েছে। এবং আমার পুকুরে যে মাছের সাথে ঘাস আমি স্যাম্পল স্বরূপ কিছু বছরের পর বছর পানি থাকে। কিন্তু আসলে অনেকে প্রশ্ন করে আমরা ঘাসটা কাটবো কিভাবে। আচ্ছা, দেখেন এই যে আমাদের পানিতে যে ঘাসটা আমরা এখান থেকে এবার কেটে দিলাম, আমাদের কিন্তু এই যে এখান থেকে আবার ঘাসটা আপনার হয়ে যাবে, আমরা পানির উপর থেকে কেটে নিব। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই যাদের নিচু অঞ্চল বা নিচু জমি, তাদের জন্য খুবই উপযোগী একটি, খুবই ভালো একটি লাগাবো একবারই। জি, একবারই। আর ফলন দিবে 2-3 বছর। 2-3 বছর, জি। শুধু মাথাটা কেটে কেটে নিয়ে গরুকে খাওয়াই দেব, মানে পানির উপরে 2-3 ইঞ্চি রাখা কেটে দেব। এবং যখন পানি নেমে যাবে, তখন আমরা ওটা গোড়া থেকে কেটে দিব। একেবারে গোড়া থেকে কাটলে আবার গোড়া থেকে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো শুকনোর ঘাস যেটা চাষ করা হয়, সেখানে সার, গোবর অনেক কিছু ব্যবহার করতে হয়। এই পানির মধ্যে এগুলো ব্যবহার করব কিভাবে? আসলে পানির ভিতরে এটা আমরা আসলে জৈব সার এরকম ভাবে ব্যবহার করতে পারবো না। আমরা রাসায়নিক সার, যেমন ইউরিয়া সার এবং ডিএপি সার, এটা আমরা শতক প্রতি হাফ কেজি করে এটা কাটার পরে ছিটিয়ে দিলে পানি থেকে এটা হবে, কার্যকর হবে। যদি আপনার স্রোত থাকে জমিতে, সেই ক্ষেত্রে আপনার সারের গুণাগুণটা নষ্ট হবে। কিন্তু আবদ্ধ পানি যদি স্রোত না থাকে, তাহলে আপনার জমির সার আপনার জমিতেই থাকবে, কোনো ক্ষতি হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ঘাসটা কেন করা, হ্যাঁ, দেখেন আমাদের এখানে হাঁটু পানি, এখানে এই জমি যাদের আছে, তারা কিন্তু আপনার, বা কোমর পানি, তারা কিন্তু আপনার যারা ঘাস চাষ করতে পারবে না, তারা কিন্তু নেপিয়ার পাকচং ঘাস চাষ করতে পারবে না, তারা কিন্তু জমির ঘাস চাষ করতে পারবে না। হ্যাঁ, তারা লাল পাকচং ঘাস চাষ করতে পারবে না। তাদের কিন্তু অপশন একটাই, এই অজানা হাইব্রিড। কারণ আপনার 6 মাস যে জমি পানির তলায় থাকবে, সেখানে আপনি যারা ঘাস করলে আপনার হইতে লাগবে 3 মাস। হ্যাঁ, আপনি 3 মাস খাওয়াইতে পারবেন, 9 মাস আপনার গ্যাপ থাকবে। আর এই অজানা ঘাসটা আপনার পানিতে করলে আপনি 12 মাস কম বেশি ঘাস এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো শুধু এটা আপনার পানির অঞ্চলের জন্য এটা বন্ধু স্বরূপ। এটা শুধু পানি না, এটা শুকনাতেও হবে, 12 মাস শুকনা জমিতে হবে। কিন্তু শুকনো জমি থেকে যেসব জমিতে 3-4 মাস পানি থাকে, ওইসব জমির জন্য সবচেয়ে সুন্দর এই ঘাসটা। তার মানে হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা মাছ চাষি যদি চায় তার পুকুরের চারপাশে, হ্যাঁ, যে মানে এটাকে কি বলে, বাঁধ থাকে, ওই বাঁধের মধ্যে এবং বাঁধের নিচে 8-10 ফিট জায়গা নিয়ে সেই ঘাস লাগা দিতে পারে। অবশ্যই পারবে। হ্যাঁ, মাঝখানের জায়গাটা পানিতেও তো, মাছেরও তো অক্সিজেন দরকার, মাঝখানের জায়গাটা খালি থাকবে আর চারপাশে এরকম ঘাস থাকবে। জি জি জি। হ্যাঁ, তাহলে সেই ঘাস নিয়ে সে তার গরু, ছাগল সবকিছু পালতে পারবে, খাওয়াইতে পারবে। এবং আপনার মাছে দেখেন এই যে শিকড়গুলো, আমরা জানি যে তেলাপিয়া মাছ, গ্লাস কাপ মাছ, এই শিকড়গুলো বা এই পাতাগুলো খুব সুন্দর খায়। আমরা তো এখানে আমাদের পুকুরে গ্লাস কাপ বা তেলাপিয়া মাছ দেনি, এখান থেকে কিন্তু আপনার মাছের খাবার হয়ে যাবে গ্লাস কাপ এবং আপনার তেলাপিয়া মাছে। সেই ক্ষেত্রে
আপনার যে কোনো পরিত্যক্ত জমি যেখানে 6-7 মাস পানি থাকে, কিচ্ছু চাষ করতে পারে না, ধানও চাষ করতে পারে না, সেখানে এই ঘাসটা চাষ করতে পারবে অনায়াসে, আপনি গরু পালন করতে পারবে। কিন্তু কথা হচ্ছে মনির ভাই, আমি তো আসলে মাছও চাষ করবো না, গরুর জন্য না, আমি তো ছাগলের জন্য ঘাস খেতে। ছাগলে ঘাস খাবে তো? হ্যাঁ, ছাগল এটা খাবে। তো এর থেকে ভালো আরেকটা ঘাস আছে, আসলে ছাগল তো ছোট প্রাণী, চিকন এবং নরম ঘাসও ছাগল বেশি পছন্দ করে, এবং যেহেতু এই ঘাসটার কাণ্ড অনেক মোটা, তো ছাগল এটা খাবে, তুলনামূলক একটু কম খাবে। আমাদের কাছে জার্মান হাইব্রিড যে ঘাসটা, হোয়াইট হাইব্রিড জার্মান, ওই ঘাসটা আছে, ওটা আপনি ছাগলের জন্য করবেন। হ্যাঁ, ওটা পানিতেও হবে, শুকনাতে হবে, সব জায়গায় হবে, ওই ঘাসটা খাবে খুবই ভালো। ওইটা তো আমরা দেখবো, কিন্তু দেখার আগে এটা কিভাবে চাষ করতে হবে, কিভাবে মানে সোজা কথা হচ্ছে চাষাবাদ প্রক্রিয়াটা আমাদেরকে। হ্যাঁ, আমাদের চাষাবাদ প্রক্রিয়া হচ্ছে এটা, যদি আমরা শুকনা জমিতে রোপণ করি তাহলে আমরা তো ইতিমধ্যে আপনি পানিতে তো রোপণ করা যাবে না, পানিটা অবশ্যই যাবে না, যাবে পানিতে যাবে। আমরা এখানে দাঁড়ায় আছি, এই পানিতে রোপণ করা যাবে, এই হাঁটু পানিতে রোপণ করা যাবে, কোমর পানিতে রোপণ করা যাবে, কোনো সমস্যা নেই। মানে পানির উপরে থাকতে হবে, হ্যাঁ, মাথা উপরে থাকতে হবে। আমি আপনাদের নিয়মটা বুঝাই দেই। এই যেমন আমরা কাটিংটা কাটছি, হ্যাঁ, আমাদের এখানে হাঁটু পানি, এবং হাঁটু পানির ওভার সাইজ কাটিংটা আমরা কাটতে হবে। আমরা তো সাধারণত 2 গিটের কাটিং বিক্রি করে থাকি, যাদের পানি বেশি তাদের জন্য লম্বা কাটিং নিতে হয়, প্রাইসটা একটু ভিন্নতা আসে। আচ্ছা, তো আমরা এই দেখেন যে কাটিংটা কাটছি, হ্যাঁ, এই যে আমাদের শিকড়, এবং এটা আমাদের কিন্তু নিচের সাইড, উল্টো করে গাড়া যাবে না কাটিংটা, সবসময় লক্ষ্য রাখতে হবে। এই যে দেখেন, এই খসাটা লাগানো যে সাইডটা থাকবে, এই সাইডটা হলো নিচের সাইড, এই যে খসাটা লাগানো, এই আগলা সাইডটা হচ্ছে উপরের সাইড, এবং শিকড়ের সাইডটা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কোনটা নিচ সাইড। তো আমরা যতটুকু পানি, এই যে আমরা এই এতটুকু বাড়তি অংশটা থাকবে, এটা আপনার এই যে গিটটা, হ্যাঁ, যে শিকড়টা নিচে, এই যে অঙ্কুরটা নিচে, এই গিটটা আপনার মাটি পর্যন্ত পৌঁছাইতে হবে। যদি আপনি এতটুকু লাগিয়ে রাখেন তাহলে আপনার ঘাসটা পচে যাবে, কারণ এখান থেকে শিকড় নিতে পারবে না, এই শিকড়টা মাটিতে স্পর্শ পাবে না। আমাদের এই পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে, এবং মাথা এতটুকু জাগনা রাখতে হবে। যে আমি দেখাই দিতেছি আপনাদের, এই দেখেন আমাদের কিন্তু ওই যে নিচের শিকড় পর্যন্ত আমরা পুঁতে দিছি, এবং এই যে আমরা কতটুকু জায়গা বাড়তি রাখছি, জাস্ট এভাবে আপনি সারিবদ্ধভাবে ঘাস করে দিবেন। হাঁটু পানিতে হবে, কোমর পানিতে হবে, শুকনাতে হবে, সব জায়গায় করা সম্ভব, এটা আপনার 100% পরীক্ষিত। আচ্ছা, আর ছাগলের জন্য উপরের মাথাগুলো কাটা ছাগল খাবে, তাই না? হ্যাঁ, ছাগল গরু আপনি পানির উপর থেকে কেটে দিবেন, আবার এই দেখেন যে এরকম কুশিনে আবার হয়ে যাবে, আবার সার দিবেন, আবার হবে, যখন পানি শুকিয়ে যাবে তখন গোড়ায় থেকে কেটে দিবেন, আবার গোড়া থেকে হবে, এটাই হচ্ছে নিয়ম। সুবহানাল্লাহ, খুব ভালো। হ্যাঁ, এটা বিপদের বন্ধু। আপনি যাদের অঞ্চলে, যে আমাদের সিলেটি অঞ্চল বলেন বা উত্তরবঙ্গে যে সব অঞ্চলে আপনার বন্যার পানি প্রতি বছর ঢুকে, হাওড় অঞ্চলে, তাদের জন্য এই ঘাসটা করলে পরে তাদের আর ঘাসের কোনো কষ্ট থাকবে না। তাদের আসলে, আমার যেহেতু মাছে ভাতে বাঙালি, এবং ঘাসও আপনার গবাদি পশু মানে গরু, ছাগল, ভেড়া, মহিষ যাই বলেন, এরা কিন্তু তৃণভোজী প্রাণী, সবুজ লতা পাতা বা সবুজ উদ্ভিদ এদের প্রধান খাবার। তো আমরা যদি এদের ঘাস খাবারটা দিতে পারি, এদের গ্রোথও ভালো থাকে, এদের আপনার সব কিছুই পরিপক্ক থাকে, যদি আমরা ঘাস পর্যাপ্ত দিতে পারি। সেই হিসাবে নিচু অঞ্চলের জন্য এই ঘাসটা আশীর্বাদ স্বরূপ। ফলন সম্পর্কে বলেন, ফলন কেমন হয়? ফলন দেখেন, আমরা এখানে দেখতেছি, দেখেন কি পরিমাণ ফলন, এটা আমরা নিজেরাই দেখতেছি বা আপনারাও দেখতেছেন, দর্শকরাও দেখতেছে। তো আমরা একটা আমরা ক্লিয়ারই বলে দেই, আমরা কোনো সময় কোনো কিছু রাখি না, ধোয়া ছোঁয়ার মধ্যে রাখি না। যেমন যারা হাইব্রিড সবচেয়ে বেশি ফলন, এবং অজানা হাইব্রিডটা যেহেতু পানিতে হয়, এই ঘাসটা একটু ফলন কম হবে, অজানার জারার মতো এতটা হবে না। কিন্তু আপনি নিরুপায়, আপনি জমিতে হাঁটু পানি 6 মাস পানি থাকবে, আপনি যারা করতে পারবেন না, আপনি নিরুপায় এই ঘাসটা করতে হবে। ফলন একটু কম হইলেও বিপদে আপনার সাপোর্ট দিবে, আপনার সঙ্গী হবে, এতটুকুই। ওকে, আমরা তাহলে এবার আপনার আরেকটা ঘাসের কথা বলছিলাম, জার্মান, সেটা হোয়াইট হাইব্রিড জার্মান, যেটা ছাগলের জন্য, যেটা আপনি ছাগল পালন করবেন, আপনি ছাগলের ঘাস তো দেখতেই হবে। চলেন আমি দেখাই। তাহলে মনির ভাই, এইটা হচ্ছে জার্মান ঘাস। জি, আমাদের এই পিছনে এটা হচ্ছে হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস। এটা কি জার্মানি থেকে আসছে? সম্ভবত জার্মান থেকে আনা হয়েছে। আমাদের তো সব ঘাসই আসলে ইন্ডিয়া থেকে কালেক্ট করা হয়, যে কোনো ভার্সন ঘাস আমাদের ইন্ডিয়াতে প্রথম ঢুকে, ওখান থেকে আমাদের কালেক্ট করা হয়। এবং আপনি যেমন আমেরিকান গুয়াতিমালা ঘাস, একটা নতুন একটা ঘাস, ওটা কিন্তু ফার্স্ট টাইম আপনার ইন্ডিয়াতে আসছে, ইন্ডিয়াতে অ্যাভেলেবল হওয়ার পর কিন্তু আমাদের এখানে ঢুকছে। এটা তো অনেকে ট্রাই করতেছে, কিন্তু শুনলাম আপনি সাকসেসফুল। হ্যাঁ, আমি যতগুলো চারা করছি সবগুলো সাকসেসফুল। আমি আপনাকে চারাগুলো ভিডিওতে যদি নাও আনি, আমি আপনার পার্সোনালি দেখাবো ইনশাল্লাহ। ভিডিওতে কবে আনবেন? আমাদের দর্শকরা কবে দেখবে? ভিডিওতে আপনার জানুয়ারির ফার্স্ট উইকে আপনি আমাদের ফুল প্রজেক্ট রেডি হবে, তখন ইনশাল্লাহ আপনাদের দর্শকদের দেখাবো এবং দেবো। এটা নাকি অনেক হাই প্রোটিন ঘাস হবে, এবং হাই প্রোটিন এবং হাই ফলনশীল একটি ঘাস। আপনি যারা ঘাসের পরে যে স্থান দখল করবে, সেটা হচ্ছে আপনার গুয়াতিমালা। এটা আপনার ডাটার থেকে পাতা বেশি, আর ডাটার থেকে পাতা বেশি, এবং ঘাসটা অনেক ওজনশীল, এবং এটা ক্যালসিয়ামযুক্ত ঘাস। খুবই ভালো একটি ঘাস, এবং বাংলাদেশের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ। একই কথা, খুবই ভালো হবে, ডেইরি সেক্টরের জন্য খুবই ভালো হবে, গাভী গরুর জন্য খুবই ভালো হবে। অ্যালোভেরার মতো, হ্যাঁ, জেলি বের হয়, ওটা আপনার কষ, একটা আলাদা রকম একটা কষ আছে, মানে ওটা আপনার পাতা ছিললে ওটা আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, জার্মান ঘাস সম্পর্কে বলেন। এই সবাই বলে, অনেকের কাছে আমি শুনি যে জার্মান ঘাসের ফলন কম, এটা চাষ করে কৃষকরা লাভবান হতে পারছে না, আসলে বিষয়টা কি? আসলে জার্মান ঘাসটা চিকন একটি ঘাস। এই ঘাসটা আপনার আসলে ছাগলের জন্য খুব ভালো একটি ঘাস, যেহেতু আমার ছোট্ট একটা ছাগলের খামার আছে, আমি নিজে এই ঘাসটা ছাগলকে খাওয়াই, এবং অন্য যারা ছাগলের খামার করে তাদের এটা করতে বলি, যাদের নিচু অঞ্চল, পানির অঞ্চল। আসলে পানিতে যে ঘাসগুলো হয় তার মধ্যে অজানা হাইব্রিড এবং জার্মান হাইব্রিড, এই দুইটা ঘাসই হবে, অন্য কোনো ঘাস যেহেতু আমাদের এখানে হবে না,
তাহলে আমাদের এই জার্মান ঘাসটাই ছাগলের জন্য বেছে নেওয়া উচিত। তো আমাদের যেহেতু ছাগল যারা খামারি তাদের তো আপনার ঘাস খাওয়াই টিকিয়ে রাখতে হবে, 6 মাস পানি বা 9 মাস পানি বা 3 মাস পানি, সেই জমিতে যারা ঘাস বা অন্য কোনো ঘাসই টিকবে না, সেহেতু সেখানে আমাদের জার্মান ঘাসটা করতে হবে। এবং জার্মান ঘাসটাই একমাত্র ছাগলের সবচেয়ে ভালো একটি মানে পানির ঘাসের মধ্যে সবচেয়ে ভালো খায়। তো জার্মান ঘাসটা আসলে যদিও অনেকে বলে লাভবান হতে পারে না, এটা তাদের ভুল ধারণা। এটা আসলে গরুর থেকে ছাগলের জন্য ভালো হবে। ছাগল যেহেতু ছোট পানি, খাবার কম লাগবে, সেই হিসাবে জার্মান ঘাসটা ছাগলের জন্য ঠিক আছে, আর গরুর জন্য অজানা হাইব্রিডে ঠিক আছে। তো আসলে কোনো ঘাসই আপনার ফেলনা না, আপনি জার্মান ঘাস করলে অবশ্যই লাভবান হতে পারবে, কিন্তু গরুর জন্য করলে অজানা করতে হবে এবং ছাগলের জন্য করলে জার্মান করতে হবে, এটা বুঝে শুনে করতে হবে। এখন আপনি করবেন উল্টা পুল্টা, তাহলে তো আপনি আসলে লাভবান হতে পারবেন না। এটা হচ্ছে প্রোটিন কত পার্সেন্ট এটার মধ্যে? জার্মান ঘাসের প্রোটিন আপনার 8 থেকে 9%। 8 থেকে 9%? জি, 8 থেকে 9%। আর এটার চাষ প্রক্রিয়া কি, কিভাবে চাষ করতে হবে? এটা সেম আমাদের অজানা ঘাসের মতো একই প্রক্রিয়া। এটা একটু ঘনত্ব বেশি, যেমন অজানা হাইব্রিড আপনার 1 ফিট 1.5 ফিট দিতে হয়, এটা শুধু 1 ফিট বাই 1 ফিট দিতে হয়, একটা করে কাটিং রোপণ করলে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেম একই প্রক্রিয়া। ঘাস রোপণে সব ঘাসে একই নিয়ম, পানি থাকলে একভাবে রোপণ করতে হবে, আর শুকনা থাকলে যারা ঘাস বা আমরা অন্য ঘাস যেগুলো চাষ করি সেম একই নিয়মে। আচ্ছা দর্শক, অ্যাকচুয়ালি মনির ভাইয়ের কিন্তু বিশাল ঘাসের প্রজেক্ট, অনেক রকম ঘাস ওনার কাছে আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে যে জায়গাটা আমি যেখানে ঘাস লাগাতে চাচ্ছি ওইখানে আসলে পানি, সেজন্য আমি শুধু আজকে পানির ঘাস নিয়ে আলোচনা করলাম। তো আপনারা অ্যাকচুয়ালি যারা খামার করবেন বা ঘাস চাষ করতে চাচ্ছেন, ঘাস চাষ সম্পর্কে যেই কোনো রকম পরামর্শ, যেই কোনো সমস্যা আপনারা কিন্তু মনির ভাইয়ের সাথে আলোচনা করতে পারেন। মনির ভাই কিন্তু দীর্ঘ অনেক দিন যাবৎ এই ঘাস চাষের সাথে জড়িত, এবং বাংলাদেশে যারা ঘাস চাষ নিয়ে কাজ করে এই বড় বড় উদ্যোক্তাদের মধ্যে কিন্তু মনির ভাইও একজন। মনির ভাই, আপনি কবে থেকে ঘাস চাষ করতেছেন বা এই প্রফেশনের সাথে জড়িত? আমি 2017 সালে আমার খামারের শুরু, এবং 17 সাল থেকে আমাদের ঘাসের প্রজেক্ট শুরু। তখন আসলে আমাদের এখানে বাংলাদেশে ছিল জাস্ট 2টা ঘাস, একটা হচ্ছে নেপিয়ার এবং নেপিয়ার পাকসং, যেটা আপডেট ভার্সন। এই 2টা ঘাসই আমাদের তখন ফার্স্ট টাইম ছিল। আর যেহেতু আমার একটা ছাগলের খামার আমি স্টার্ট করছি, আমাকে ঘাস চাষ অবশ্যই করতে হবে, সেই থেকে আমাদের ঘাস চাষ করা। আমি 17 প্রথম দিক থেকে ঘাস চাষ শুরু করি, এবং পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আপডেট ঘাস আসে, এগুলো আমি কালেক্ট করতে থাকি, এবং বাণিজ্যিক আকারে প্রায় 45 থেকে 50 বিঘা মধ্যে আমার রানিং ঘাস এখন চাষাবাদ আছে। অল বাংলাদেশ আমরা কাটিং সার্ভিস দিতেছি, অল টাইম আমরা কাটিং দিতেছি। তার মানে আপনি কাটিংও সেল করেন? আপনার কাছে যে কেউ এখন যদি চায় যে কোনো মানে এই ঘাসগুলো কাটিং পাবে? হ্যাঁ, যে কোনো ঘাসের অ্যাভেলেবল কাটিং পাবে। জাস্ট আমরা যে গুয়াতিমালার নাম বললাম, ওটা নিয়ে আমরা কাজ করতেছি, ওটা আমরা সামনে এটা আরেকটু ভালো, এটা যেহেতু নতুন আমাদের ওয়েদারের সাথে ম্যাচ করতেছে, অনেকেই সাকসেস হতে পারতেছে না, এটা না আমাদের আরও কিছু দেখাশোনার বাকি আছে। ওটা আমরা যখন 100% সাকসেস হবো, অবশ্যই এটা আমরা মাঠ পর্যায়ে নিয়ে আসবো। তো আমাদের এখানে জার্মান হাইব্রিড, অজানা হাইব্রিড, যারা হাইব্রিড, সব ধরনের ঘাসের কাটিংই আছে। হ্যাঁ, সব ধরনের ঘাসের কাটিং আছে। প্রাইসটাও যদি তাহলে একটু বলে দেন তাহলে আরো। হ্যাঁ, যেহেতু আমরা 2টা ঘাস নিয়ে এখন এখানে কথা বলছি, অজানা হাইব্রিড এবং জার্মান হাইব্রিড, এই 2টা ঘাসের প্রাইস আমরা বলে দিই। যে জার্মান ঘাস আমাদের পিছনে দেখলেন ছাগলের জন্য যেটা চিকন ঘাসটা, এটা ওয়ানলি 50 পয়সা পিস আপনার কাস্টমারদের জন্য। বাংলায় বলে আটানা। সেটা হচ্ছে আপনার ডিসেম্বরের এই 2023 সালের ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত অফারের মেয়াদটা থাকবে, এবং প্রত্যেকটা কাস্টমারের ন্যূনতম 2000 পিস, একটা প্যাকেটে 2000 যায়, এবং একটা বস্তাতে যেহেতু 2000 আটে, মিনিমাম কোয়ান্টিটি 2000 নিতে, যেহেতু আমাদের এখানে প্রাইস একেবারে সীমিত, আমাদের এখানে লেবার কস্ট থাকবে। হ্যাঁ, তো সেই হিসাবে আমাদের একটা পোষাতে হবে। সেই হিসাবে 50 পয়সা পিসে 2000 পিস নিতে হবে জার্মান হাইব্রিড ঘাস একজন কাস্টমার বা একটা গ্রাহক। দাম হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। আমাদের ডেলিভারি চার্জ দিতে হবে আগে। ডেলিভারি চার্জ দিলে আমরা যে কোনো জেলা পর্যায়ে আমরা সুন্দরবন করে এসএস এর মাধ্যমে এটা পৌঁছাই দিব। পৌঁছানোর পরে সেই কাটিং হাতে পাওয়ার পরে অফিসে টাকা জমা দিয়ে সে মাল ছাড়িয়ে নিয়ে যাবে। আমাদের অ্যাডভান্স শুধু ডেলিভারি খরচ, আমাদের 50,000 টাকার মাল রেখো, 1 লাখ টাকার মাল রেখো, আমাদের শুধু ডেলিভারি খরচ দিতে হবে। ঘাসের কোনো টাকা আমরা 1 টাকাও নিব না। সেটা হচ্ছে জার্মান হাইব্রিড গেল। এবং অজানা হাইব্রিড যে ঘাসটা, সেই ঘাসটা আমাদের 1.5 টাকা পিসও আমরা বিক্রি করছি, 2 টাকাও বিক্রি করছি। এটা বিগত দিনে আস্তে আস্তে রেট সময় আপনার পরিবর্তন হয়েছে। তো ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত আপনার কাস্টমার বা আপনার দর্শকদের জন্য এটা অফার থাকবে 1 টাকা পিস। যদি কেউ প্রত্যেকটা কাস্টমার মিনিমাম 1000 পিস নিতে হবে। যদি কেউ 10-20 হাজার নেয়, ফোন দিলে আমরা হয়তো কিছুটা কনসিডার করতে পারবো, কিন্তু 1-2 হাজার পিস কেউ নিলে 1 টাকা পিস পড়বে, 1000 টাকা হাজার পড়বে। ডেলিভারি খরচ পাঠাই দিবে, আমরা কুরিয়ার মাধ্যমে মাল পৌঁছাই দিব। মাল সেই অফিস থেকে তাদের কল করবে, সেখানে গিয়া সেখানে মালের টাকা পরিশোধ করে মাল ছাড়িয়ে নিয়ে যাবে। মালে কোনো রকম প্রবলেম হবে 100% জার্মিনেশন তো আসলে কোনো ঘাসে আসে না, 95% বা 90% জার্মিনেশন আসে। এর থেকে যদি নিচে আসে আমাদের কল সুনির্দিষ্ট অভিযোগ দিবে, আমরা আবার তাদের ঘাসে কাটিং দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আমাদেরকে সুনির্দিষ্ট অভিযোগটা দিতে হবে, কী কারণে নষ্ট হয়েছে। তার কারণে নষ্ট হতে আমরা দিব না। আমাদের কাটিং যদি খারাপ পেয়েছে তাহলে সেটা আমরা দেওয়ার জন্য দায়ভার নিব।
দেবো, যেহেতু এটা কাঁচামাল সেই দায়ভারটা আমরা নিব। যদি আমাদের এগেনস্ট এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি আমরা এটা অ্যালাউ না করি, অবশ্যই আপনি থাকবেন বা আমরা যে কোনো চ্যানেলেই ভিডিও দিলে এটা বলে দিই যে চ্যানেলের যিনি ওনার তাকে বললে অবশ্যই সে আমাকে কিছুটা হলে আপনি আমাকে পানিশমেন্ট দিতে পারবেন, সেটা আপনার উপরে ছেড়ে দিলাম ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদের ভিডিও শেষ করে ফেলবো। শেষ করার আগে আমাদেরকে এই জার্মান ঘাস কিভাবে চাষ করতে হবে এটা একটু 1 মিনিটে বলে দেন। হ্যাঁ, যেহেতু জার্মান ঘাসটা আমাদের সেম অজানা ঘাসের মতোই, আমাদের পানির হাইটের উপর নিতে হবে, পানির উচ্চতার উপরে আমাদের কাটিং এর হাইট থাকবে। মানে এটাও পানিতে লাগানো যাবে? হ্যাঁ, এটাও পানি থাকা অবস্থায় লাগাতে পারবেন, শুকনো অবস্থায় লাগাতে পারবেন। শুকনো অবস্থায় যেমন আপনি তো বিভিন্ন ভিডিওতে দেখাইছেন জালা ঘাস কিভাবে রোপণ করতে হয়, সেম একই ক্যাটাগরিতে এটা মাটির সাথে পাতলা করে সয় লাগাইতে হবে। আর যদি কাদা পানি হয় তাহলে এটা আপনি দাঁড় করায় পানির উচ্চতার উপরে ঘাসের কাটিং এর হাইট হবে। এই গিটটা মাটির নিচে যেতে হবে এবং উপরের অংশটা পানির উপরে থাকতে হবে। জাস্ট এভাবে আমরা কাটিংটাকে পুঁতে 1 ফিট বা 1 ফিট, দেখেন আমরা এখানে ধান খেতে দাঁড়িয়ে আছি, পাশে ঘাস ক্ষেত, এই ধান যে সারিবদ্ধভাবে আপনার রোপণ করে পানির ভিতরে কাদার ভিতরে, সেম একইভাবে এই ঘাসটা চাষ করতে পারবে, তাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা আমাদের ভিডিওটা এখনই শেষ করব। শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো ইনফরমেশন দেওয়ার থাকে আপনি দিতে পারেন। আপনার দর্শকদের ইনফরমেশন একটাই হচ্ছে, যাদের নিচু অঞ্চল, হাওড় অঞ্চল, যাদের পানি থাকে লং টাইম, তাদের জন্য আমি বলবো তারা আপনার অজানা ঘাস গরুর জন্য, জার্মান ঘাস ছাগলের জন্য, গরু মহিষ ভেড়া যাই যে খামার করে থাকেন এই ঘাসগুলো চাষ করেন। আপনাদের কাঁচা ঘাসের যোগান নিয়ে আপনাদের হতাশ হতে হবে না। হ্যাঁ, আপনারা অবশ্যই পানিতে এই ঘাসগুলো টিকে থাকবে, আপনার খামারও টিকে থাকবে। আপনার ঘাস নাই, আপনার খামার নাই, আপনি মেহমান হিসেবে আপনাকে দাওয়াত করে আনছে যে আপনাকে খাবার দিতে না পারি, তাহলে কিন্তু সেখানে আপনার এই মেহমান দায়িত্ব আর থাকবে না। তো আপনি খামার করলে, গরু ছাগল করলে অবশ্যই আপনাকে ঘাস দিতে হবে। ঘাস থাকলে আপনার খামার থাকবে, ঘাস নাই আপনার খামার নাই। অবশ্যই খামার করলে ঘাস লাগবেই, সেই হিসেবে আপনারা অবশ্যই যাদের নিচু অঞ্চল তারাও আপনারা পিছাই কেন থাকবেন, যেহেতু পানিতে ঘাস হয়। হ্যাঁ, যেখানে আপনার হয়তো যারা ঘাস 1 বিঘাতে যে ঘাস হয়, হ্যাঁ সেখানে পার্সেন্টেজ একটু কম হলে আমরা সেখানে 1.5 বিঘা এই ঘাসগুলো করলাম। এখানে তো নিচু অঞ্চল, আমাদের বাংলাদেশে তো নিচু অঞ্চল অধিকাংশ এবং জমির কোনো অভাব নেই, আমরা একটু বেশি করে ঘাস চাষ করি, বেশি করে গরু ছাগলকে ঘাস খাই, অবশ্যই আমরা খামারে লাভবান হতে পারবো। দাদার খাবারের পরিমাণ আমরা কমাই নিয়ে আসি এবং ঘাসের পরিমাণটা বাড়াই দিই, অবশ্যই আমরা এই কৃষি সেক্টরে অবশ্যই লাভবান হতে পারবো। ধন্যবাদ মন্দির ভাই, আপনাকে ভালো থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক মনে রাখবেন, নো ঘাস নো খামার।